খেললো কে? ইংরেজরা। তাহলে দেশভাগের সময় কিছু করদ রাজ্য চলে গেল পাকিস্তানের সঙ্গে, কিছু করদ রাজ্য রয়ে গেল কি ভারতের সঙ্গে। হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীর এসব করদ রাজ্য ছিল। করদ রাজ্য মানে কি? সেই রাজ্যে রাজা থাকতো, রাজা চালাতো, কিন্তু রাজার নামে মাত্র থাকতো। ইংরেজরা বলতো তোমাদের সমস্ত নিরাপত্তা, সমস্ত দায়িত্ব নিচ্ছি আমি, ঠিক আছে। তার সৈন্যবাহিনীদেরকে তার রাজাকেই খাওয়াতে হতো, কিন্তু রাজা নিরাপত্তার জন্য ইংরেজদের সঙ্গে এই গাঁটবন্ধনে যুক্ত হচ্ছে। এগুলোকে বলা আছে কি করদ রাজ্য, ট্রেনের ইতিহাসে আছে। তারপর ভারতবর্ষের স্বাধীনতার পর যে মানে মানচিত্র তৈরি হলো দেশভাগের পর, স্বরাষ্ট্রমন্ত্রী বললো তা আবার হয় নাকি, ভারতের ভূখণ্ডে থাকবে আর তোমাদের জন্য আলাদা আইন হবে? এটা তো হতে পারেনি। একটাই সংবিধান তৈরি হবে, তার জন্য তোমাদের যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সমস্ত সুযোগ সুবিধা দেবে। সেই জন্য ঢালাও সুযোগ সুবিধার কথা বলেছিল। কেন? কোথায়? জম্মু কাশ্মীর। কারণ জম্মু কাশ্মীরের প্রজারা ছিল কি মুসলিম, তাদের সবসময় টান কোন দিকে? পাকিস্তানের দিকে। জাত ভাইরা আছে। আর রাজাটা ছিল হিন্দু, হরি সিং। সে ভারত অন্তর্ভুক্তির যে দলিল তৈরি করেছিল বল্লভভাই প্যাটেল, সেই ভারত অন্তর্ভুক্তির দলিলে করদ রাজ্যগুলোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছিল। সেই লোভে করদ রাজ্যগুলো সবাই পটপট করে কোথায় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, দাঁড়া, যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? শুধু জম্মু কাশ্মীর বলতে দে আমাকে। ওইটা আমাদের পড়েছিল ট্রেনেতে, জম্মু কাশ্মীর সমস্যা। হ্যাঁ, তখন হায়দ্রাবাদ, জুনাগড়, বোলাগড় যা কিছু ছিল সব সই করে ভারত অন্তর্ভুক্তির দলিল, যে হ্যাঁ আমরা একটাই দেশের অন্তর্ভুক্ত, একই আইন দ্বারা পরিচালিত। কাশ্মীর টান্ডাই মান্ডাই করছিল, কিন্তু হরি সিংকে সই করে নিয়েছে। হরি সিং ভয়ে থরথর করছে। সই করার পর দেখুন সই আমি করছি, কিন্তু আমার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এক্ষুনি পাকিস্তান কি করবে? যুদ্ধ ঘোষণা করবে, সে দায়িত্ব আমার। সই করার পর যখন প্রজারা জানতে পেরে গেল আমাদের রাজা কি করেছে, সই করে দিয়েছে, তাহলে আর তো কোনো উপায় নেই। প্রজারা গোপনে গোপনে কাদের সঙ্গে সম্পর্ক রাখলো? পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের যে কোনো আন্তরিকতা যে আমাদের সঙ্গে থাকা, তাহলে ঠিক আছে দেখে নিচ্ছে একবার, বলে কাশ্মীর আক্রমণ করলো। আর এদিকে সর্দার বল্লভভাই প্যাটেল একদম সৈন্যবাহিনী নিয়ে গিয়ে কাশ্মীরে পড়ে গেল। এমন পিটানা পিটালো পাকিস্তানের সৈন্যদেরকে, পিটিয়ে তাড়িয়ে দিল, কিছুটা জোর করে দখলও করে নিল কাশ্মীর এরিয়া, পাকিস্তানের অংশ, যেটি হচ্ছে বিতর্কিত অংশ, সেটা হচ্ছে আজাদ কাশ্মীর। কি কাশ্মীর? আজাদ কাশ্মীর। ওইটাই কাশ্মীর সমস্যা, বুঝতে পেরেছি? নাহলে তার আগে কি হচ্ছে, মানচিত্র তো হয়ে গেছে, দেশভাগের মানচিত্র তো লর্ড মাউন্টব্যাটেনের মধ্যস্থতায় হয়ে গেছে, সে তো একদম সিগনেচার করা আছে, সব কিছু করা আছে। তাহলে এই যদি মেমোরিয়া হয়, সেটা একটু এই হয়ে গেছে, কিছুটা চটে গেছে। এটা হচ্ছে আজাদ। উপরাষ্ট্রপতি হলেন মাস্টারমশাই সর্বপল্লী রাধাকৃষ্ণন। এইভাবে গোটা আজকে নির্বাচনের মাধ্যমে যেমন ভারতবর্ষ সমস্ত গঠিত চলে, সেইভাবে প্রথম শুরু। তাহলে সেই নির্বাচনের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। তাহলে 52 থেকে 5 বছর, 57-তে কি হলো? নির্বাচনের বছর এলো। সেই নির্বাচনের পর প্রথম ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ মানুষের জন্য স্থানীয় সরকার গঠনের ভাবনা চিন্তা শুরু করল। কত সালে? 57 সালে, 1957 সালে। সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার যাত্রা কবে শুরু হলো? 1957 হলো। 57 সালে যাত্রা শুরু হলো, ভাবনা চিন্তা শুরু হলো। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের আইনসভায় গ্রামীণ মানুষকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং তাদের উন্নয়ন ঘটানোর জন্য
স্থানীয় সরকার গঠনের জন্য একটা তৈরি করলো আইন। আইন পাস হলো 1958 সালে গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। সেই আইনের দুটো স্তরের কথা বলা হয়। কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত হবে, আর কতগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা অঞ্চল পঞ্চায়েত গঠিত হবে। তারপর সেই আইন পাঠানো হলো কাদের কাছে? বিশেষজ্ঞদের কাছে। বিশেষজ্ঞরা সেই আইন পর্যালোচনা করে তারা গভর্নমেন্টকে রিপোর্ট দিল যে আপনাদের যে উদ্দেশ্য গ্রামীণ মানুষের উন্নয়ন ঘটানো, সেই ক্ষেত্রে এই আইনের মধ্যে বেশ কিছু ফাঁক ফোকর রয়ে গেছে। এই আইন অনুযায়ী গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার যে ভাবনা সেটা কিন্তু সফল হবে না। সেই ফাঁক ফোকর মেটানোর জন্য আবার 1963 সালে পশ্চিমবঙ্গ আইনসভা বিধানসভায় আবার ওই স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কিত আবার একটা আইন পাস হয়। সেই আইনে আরো দুটো স্তরের কথা বলা হয়। সেই দুটো স্তরের নাম হচ্ছে, কয়েকটা অঞ্চল নিয়ে একটা হবে আঞ্চলিক পরিষদ, আর কয়েকটা আঞ্চলিক পরিষদ নিয়ে গঠিত হবে একটা জেলা পরিষদ। ঠিক আছে, আবার ওই আইনটা বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হলো। তারাও সেই বিচার বিশ্লেষণ করে বললো না, এখনো ফাঁক ফোকর রয়ে গেছে। এই আইনের 4টে স্তরের মধ্য দিয়েও গ্রামীণ মানুষের যে স্থানীয় সরকার, যে সরকারের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মানুষের উন্নয়ন এবং গ্রামীণ মানুষের সমস্যার সমাধান করা, যাতে করে তারা স্থানীয়ভাবে তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে, সেইটা কিন্তু বাস্তবে কার্যকরী হবে। এরপর ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে একটা ঐতিহাসিক পট পরিবর্তন দেখা দিল। কি দেখা দিল না, বৈদেশিক আক্রমণ হলো। চীন আক্রমণ করলো ভারত। যখনই ভারত আক্রমণ করবে তখনই কি আছে আমাদের, আমরা কি পড়িয়েছি যে তখন জরুরি অবস্থা ঘোষণা করতে হবে রাষ্ট্রপতিকে, এক দেশ করে দিতে হবে, এক দেশ এক আইন করে ফেলতে হবে তখন। কিন্তু জরুরি অবস্থা না থাকাকালীন অবস্থায় আমাদের কি ধরনের আছে? এক দেশ এক আইন নেই, মানে এক দেশ এক আইন আছে, কিন্তু এক দেশ এক সরকার নেই। অনেকগুলি সরকার আছে, কারণ আমাদের ভারতবর্ষে শাসন ব্যবস্থা আধা যুক্তরাষ্ট্রীয়। তাহলে কেন্দ্রীয় সরকারও আছে আর রাজ্য সরকারও আছে। তাই জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গরাজ্যের ক্ষমতা চলে গেল কাদের হাতে? কেন্দ্র সরকারের। শুধু তাই নয়, সেই সময় দেখা গেল রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক কোনো স্থিতাবস্থা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয়ঙ্কর পরিণতি তৈরি হল অবস্থা। কেন না, যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল, তার ফলে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ছিল কার প্রতি? জাতীয় কংগ্রেসের প্রতি। ঠিক আছে, যখনই নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করলেও কংগ্রেসই জিতছে। সেই টানা 52 সাল থেকে একইভাবে হচ্ছে। কিন্তু 60-এর দশকে এসে কংগ্রেসের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের মধ্যে মতাদর্শগত বিরোধ দেখা দিল কংগ্রেস দলের মধ্যে। নিজেদের মধ্যে যদি বিরোধ হয় তখন কি হবে? শত্রুপক্ষ সুযোগ পাবে। যেমন এখন তৃণমূলের কালকে একজন হেভি ওয়েট নেতা কর্মী বা যাই বলি পদত্যাগ করল। জহর সরকার ইস্তফা দিয়ে দিয়েছে। কেন হেভি ওয়েট? না, একদম প্রথম শ্রেণীর একজন আমলা, আইএস অফিসার দিল্লিতে, যার নাম সরনাক করে লেখা আছে, সে পদত্যাগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দিয়েছে, কিন্তু তাকে পদত্যাগ করতে গেলে উপরাষ্ট্রপতির কাছে কি করতে হবে? যেহেতু তিনি রাজ্যসভার এমপি ছিলেন, রাজ্যসভার সদস্য। এরপর এবারে কিন্তু সুখেন্দু শেখর আবার তার লাইনে আছে। আস্তে আস্তে যা ঘটনা ঘটছে তাতে করে এবারে এইরকম যখন তৃণমূলের মধ্যে কি হবে, এটাকে বলা রাজনৈতিক অস্থিরতা। এটাকে বলা হচ্ছে কি রাজনৈতিক অস্থিরতা। যাই হোক, এই যে রাজনৈতিক অস্থিরতা কংগ্রেসের মধ্যে তৈরি হলো,
তার ফলে ভাঙন তৈরি হলো। সেই সময় এই পশ্চিমবঙ্গের যে একদিকে জরুরি অবস্থা আর একদিকে রাজনৈতিক অস্থিরতা, এরকম পরিস্থিতিতে, কারণ পশ্চিমবঙ্গের যে বিধানসভায় যে দলটা আছে সেই দলটাও তো জাতীয় কংগ্রেস, সাময়িকভাবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা বন্ধ হয়ে গেল। কোথায়? পশ্চিমবঙ্গের বিধানসভা। ঠিক আছে, এই রাজনৈতিক সংকট কাটলো কার হাত ধরে? জাতীয় কংগ্রেসের কোন নেতার হাত ধরে? ইন্দিরা গান্ধী। খুব সুন্দরভাবে সেই সময় কংগ্রেসের যারা ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিল, মেম্বার ছিল, সর্বোচ্চ পদাধিকারী যারা ছিল, তারা দেখলো আমার দলের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, সংকট থেকে দলের ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে গেলে তারা চুজ করলো কাকে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আবার জাতীয় কংগ্রেসের অস্থিরতাকে কাটলো। 70-এর দশকে ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী হলেন। ঠিক আছে, এবং পশ্চিমবাংলার নির্বাচনে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন। একদম প্রথম শ্রেণীর একজন কি ব্যারিস্টার, আইনজ্ঞ ব্যক্তি মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধার্থ শঙ্করের নেতৃত্বে 1973 সালে আবার পশ্চিমবঙ্গের বিধানসভায় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি বিল পাস করা হয়। সেই বিলে দেখা গেল যে আগের যে 4টে স্তর ছিল সেই 4টে স্তরকে বাতিল করে দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিল পাস। সেই বিল আইনে পরিণত হলো 1973 সালে। সেই বিল বিশেষজ্ঞ কমিটির কাছে গেল, বিশেষজ্ঞ কমিটিরা রিপোর্ট দিল একদম সঠিক এই আইন, এই আইনের মধ্য দিয়ে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাহলে পূর্ণাঙ্গ ত্রিস্তরীয় পঞ্চায়েত গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার আইন কবে পাস হলো? 1973 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যার নিম্ন স্তরটির নাম গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তরটির নাম পঞ্চায়েত সমিতি, আর সর্বোচ্চ স্তরটার নাম জেলা পরিষদ। ঠিক আছে, আবার এরপর আবার গল্প অন্যভাবে ঘুরে গেল, গল্পের মোড় অন্যভাবে এসে গেল। 1973 সালে আইন তৈরি হলো, কিন্তু 74, 75, 76 সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় রইলেন। 77-এ আবার নির্বাচনের বছর এলো। নির্বাচনের বছর বুঝিস? নির্বাচনের বছর 5 বছর অন্তর অন্তর যে বছরগুলো আসে, যেমন 19-এ এই কত 24-এ লোকসভা হয়েছে, তাহলে কত হবে? 29 হবে আবার ও নির্বাচনের বছর। 26 হবে আবার নির্বাচনের বছর, বিধানসভা। বুঝতে পারছি? হ্যাঁ, এখানে মুখ্যমন্ত্রী। 77 সালে 21 আর 5-এ কত? হ্যাঁ, 19-এ হাফ, 21-এ সাফ, তাই তো? কে ডাক দিয়েছিল? নরেন্দ্র মোদী, এই অমিত শাহ। 19-এ হাফ করে দিয়েছিল। 19-এ হাফ করার পর আবার 21-এর জন্য কি স্লোগান দিল? 19-এ হাফ, 21-এ সাফ। কিন্তু 21-এ সাফ করতে পারলো নি, এবার 26-এর জন্য ঝাঁপাবে। যেমন 19-এ কি বলেছিল? হাফ করে দিয়েছিল, আর 24-এ এসে কি দেখল? इसका बार 400 पार। 1973 সালে আইনটা পাস হয়ে গেল, কিন্তু সেই আইনটা যাদের জন্য যে উদ্দেশ্যে সেটা কার্যকরী করে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনের বছর এসে গেল 77 সাল। সেই 77 সালে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো। নির্বাচন এলেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তৃণমূল আছে, এখানে পশ্চিমবাংলায় তৃণমূল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, তারা সব ঝাঁপাবে, নির্দল ইত্যাদি। 77 সালে নির্বাচনে নূতন তৈরি হওয়া একটি দল
যার জন্ম হয়েছিল 1964 সালে। আইসে সিপিআইএম, সে তো বামফ্রন্ট। বামপন্থ। যার জন্ম হলো, বামপন্থ নয়, সিপিআইএম একটা দল, অনেকগুলো বামপন্থী দল। বামপন্থী কাদেরকে বলে? কমিউনিস্ট। যে দলের মূল আদর্শ থাকে গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থের কথা, ঠিক আছে? কমিউনিস্ট মানে কি? মার্ক্সবাদী। কমিউনিস্ট মানে কি? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য ভাবনা চিন্তা, তাদেরকে কমিউনিস্ট বলে। বুঝতে পেরেছি? মূলত দুটো নীতিতে দুটো দলের সৃষ্টি, একটা হচ্ছে বামপন্থী, একটা দক্ষিণপন্থী, ডানপন্থী আর বামপন্থী বলা হয়নি? চরমপন্থী আর নরম। না, সেটা আলাদা। ডানপন্থী বামপন্থী, গোটা বিশ্বজুড়ে কি আছে? ডানপন্থী মানে দক্ষিণপন্থী দল। সেই দলের নীতি আদর্শের মধ্যে কি থাকবে? গরিব মানুষের কথাও যেমন থাকবে, আর ধনীদের কথাও সেখানে থাকবে, ঠিক আছে? আর বামপন্থীদের কোনো নীতি আদর্শের মধ্যে কি থাকবে না? কোনো ধনীর স্বার্থের কথা থাকবে। হলো? এটা মার্ক্সবাদী চিন্তা। যাই হোক, 73 সালের পর 77 সালের যে নির্বাচন, তার মূল দলটা কি? কংগ্রেস। তা থেকে অন্যান্য দক্ষিণপন্থী দল। আর ভারতবর্ষের মূল বামপন্থী দলটা কবে গড়ে উঠেছিল? 1920 সালে। কোথায়? ভারতের বাইরে, বাইরে হচ্ছে ইয়েতে। তাসকন্ডে। তাসকন্ডে এর ইতিহাসও বলেছি। কারণ 1917 সালে পৃথিবীর বুকে সর্বপ্রথম মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হল। মার্ক্সের যে উদ্দেশ্য ছিল কি? শ্রেণীহীন শোষণহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তার জন্য যে তিনি সারা জীবন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যে তত্ত্ব বা থিওরি তৈরি করেছিল, যার নাম হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নির্দেশ নিয়ম নীতি মেনে যদি কোনো দল পরিচালিত হয়, তাহলে অনিবার্যভাবে সেই দল ক্ষমতায় আসবে। আর সেই দল হবে কাদের? শ্রমিক শ্রেণীর দল। 1917 সালে রাশিয়ার বুকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। কি করেছিল? শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। যে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য কি কি করতে হবে, যেটা কার্ল মার্ক্স তার মার্ক্স কিসে বলে দিয়ে গেল? মার্ক্সবাদ বা সায়েন্টিফিক সোশ্যালিজম। বুঝতে পারলাম? সেই নিয়ম নীতি অ্যাপ্লাই করেছিলেন কে? তার ভাবশিষ্য লেনিন। কোথায়? রাশিয়ার। এবং সেই নিয়ম নীতি অ্যাপ্লাই করে তিনি সফল হয়েছিলেন। জারতন্ত্র পুঁজিবাদী ব্যবস্থাকে তিনি ধ্বংস করে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখল, এই রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর অন্যান্য শ্রমিক শ্রেণীর স্বার্থে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে, তারা উৎফুল্ল হলো। তাহলে সেরকম ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণীর জন্য চিন্তা ভাবনা করেছিল, তারা ছুটে গেল কার কাছে? রাশিয়ার লেনিনের কাছে। রাশিয়ায় লেনিন বললেন যে আগে তাহলে তোমাদের যদি এই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে তোমাদের একটা দল গড়ে তুলতে হবে। পুঁজি বলে গেলে পুঁজিবাদের জঠরে কিসের জন্ম একটা বলে। হ্যাঁ, মানে না ওই রকম ধরনের একটা কথা বলেছিলাম আমি ওই মুহূর্তে উঠতে দাও। মানে লেনিন কি বলেছিলেন? যে অর্থনীতি রাজনীতির ঘনীভূত রূপ। অর্থনীতি হচ্ছে রাজনীতির ঘনীভূত রূপ। একটা দেশের অর্থনীতির উপরে রাজনীতি গড়ে উঠবে, ঠিক আছে? তখন লেনিন বললো তাহলে তোমাদেরকে তো একটা দল তৈরি করতে হবে, ঠিক আছে? সেই লেনিন তাসকন্দে রাশিয়ায় ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম দিয়েছিল। তার নাম হলো কি? পার্টিটার নাম হলো কি? ভারতের কমিউনিস্ট পার্টি। তাহলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। তাহলে তার ফুল শর্ট ফর্ম কি হবে? সিপিআই। সিপিআই, কমিউনিস্ট অফ ইন্ডিয়া। বাংলায় ভারতের কি? কমিউনিস্ট পার্টি হলো। তারপর তারা এসে ভারতবর্ষে 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম দিল। আনুষ্ঠানিকভাবে ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টির কবে জন্ম হলো? 1925 সালে। আর ভারতের বাইরে কবে হলো? 20 সালে হলো।
সেই সিপিআই পার্টি মতাদর্শগত বিষয়কে কেন্দ্র করে বিরোধ দেখা দিল কবে? 1964 সালে। যেমন কংগ্রেস থেকে বেরিয়ে মতাদর্শগত বিষয়কে কেন্দ্র করে বিরোধ তৈরি হলো কার সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো যে আমি আর কংগ্রেসে থাকবো না, কংগ্রেস থেকে বেরিয়ে একটা নতুন দল তৈরি করলো 1998 কংগ্রেস থেকে বেরিয়েছে যত ছোট ছোট দল। সব কংগ্রেস থেকে, হয়তো সব কংগ্রেস থেকে দুটো দল তো মূলত, বাম বামপন্থী আর ডানপন্থী। আর বিজেপি, হ্যাঁ, বিজেপি তো ডানপন্থী দল, ও তো কংগ্রেস থেকে বেরিয়েছে। 1990 বিজেপির জন্ম, 1998 সালে তৃণমূলের জন্ম, আর সিপিএম এর জন্ম কবে? 1964 সালে। তাহলে একদম নতুন একটা তৈরি হওয়া দল 77 সালের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করলো। প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তাহলে কি করতে হবে? রাজনৈতিক ইস্তাহার বানাতে হবে, যেটাকে বলা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো। যেটাকে বলা হয় কি? হ্যাঁ, ম্যানিফেস্টো মানে কি? প্রতিশ্রুতিপত্র। প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখবি নির্বাচনের আগে বাড়িতে বাড়িতে কি হয়? হ্যান্ডবিল নিয়ে যায়। যে শ্রমিকদের উদ্দেশ্যে ম্যানিফেস্টোটাকে বলা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। বুঝাতে পারলো? হ্যাঁ, তাহলে 38 দফা প্রতিশ্রুতি ছিল সিপিএম এর ম্যানিফেস্টো। তাদের সিপিএম পার্টির ম্যানিফেস্টো মানে প্রতিশ্রুতি 38টা কি ছিল? দাবি, দাবি বা কর্মসূচি। আমরা ক্ষমতা এলে উমুক 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 কাজ করবো। যেমন বিজেপি যেগুলো দিয়েছে বুঝতে পারলো? নির্বাচনের আগে প্রত্যেকটা দলের কি তৈরি হয়? ম্যানিফেস্টো তৈরি, যেগুলোকে বলা হয় প্রতিশ্রুতিপত্র। সেই 38 দফা প্রতিশ্রুতির মধ্যে দুটো অন্যতম প্রতিশ্রুতি ছিল। কেন আজকে আমাদের পাঠ্যপুস্তকে এই বিষয় উল্লেখ হয়েছে না? যে দুটো প্রতিশ্রুতিতে মানুষ চমকে উঠেছিল, অনুপ্রাণিত হয়েছিল, প্রমাণ পেল নির্বাচনের ফল ঘোষণার পর। নূতন তৈরি হওয়া দলটা ধুয়ে মুছে সাফ করে দিল কাকে? কংগ্রেস, কংগ্রেস। বামপন্থী। শুধুমাত্র 38 দফা কর্মসূচির মধ্যে দুটো প্রতিশ্রুতি মানুষকে আকৃষ্ট করেছিল। 1973 সালের যে পঞ্চায়েত আইন তৈরি হয়েছে, সে আইন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সেই আইন বাস্তবে কার্যকরী করা হবে। যাদের জন্য আইন তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে সেটা কার্যকরী করা হবে। আরেকটা হচ্ছে ইন্দিরা গান্ধী আইন তৈরি করেছিল, ভূমি সংস্কার আইন। ভূমি সংস্কার আইন, সেও এই দুটো আইনই কিন্তু কংগ্রেস তৈরি করেছে। ভালো করে বোঝার চেষ্টা করো। সেখানে কেন্দ্রীয় আইন, কেন্দ্রীয় সরকার, সেখানে কংগ্রেস ছিল, তারা আইনটা তৈরি করলো। তারা বললো যে জমির একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলো, ঠিক আছে? তারপর যাদের যে তার বেশি যদি জমি থাকে সেই জমি এই আইন অনুযায়ী কি আইন অনুযায়ী সেই আইন আর সেই জমি আর তার নয়। বলেন ভেস্টে চলে গেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যেটাকে বলা হয় ভেস্ট হলো। কিন্তু ইন্দিরা গান্ধী 70-এর দশকে আইনটা তৈরি করলো, কিন্তু তারা কার্যকরী করলো। ওই 38 দফা কর্মসূচির মধ্যে আরেকটা কর্মসূচি অন্তর্ভুক্ত হলো, প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত হলো বামফ্রন্টের ওই ইস্তাহার, সিপিএম এর ইস্তাহারে, নট বামফ্রন্ট। ভালো করে বুঝ আগে হলো। সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষ পাওয়ার পর তারা মনে মনে ঠিক করে নিল যে সিপিএম কে ক্ষমতায় আনবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল বিপুল ভাবে সমস্ত ম্যাক্সিমাম আসনে কে জয়লাভ করলো। যেমন 34 সালে জগদ্দল পাথরকে সরালো কারা? তৃণমূল কংগ্রেস জোট। 11 সালে দেখা গেল সমস্ত ম্যাক্সিমাম আসনে, তার আগে 235টাতে জিতেছিল কারা? তার আগের ইলেকশনে বামফ্রন্ট, যার নেতৃত্ব দিয়েছিলেন কে? বুদ্ধদেব ভট্টাচার্য হলো। সে মাঝে মাঝে বিধানসভায় বলতো, যেটা শুভেন্দু অধিকারী বলেছে বিল অপরাজিত বিল পাসের সময়, হুঙ্কার দেবেন না মাননীয়, হুঙ্কার দেবেন না,
বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলেছিল আমরা 235 আর ওরা শুধু 35, শুধু 35। ঠিক আছে, আপনি হুঙ্কার দেবেন না। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আজ আছে, কাল নেই। জনগণ আপনাকে ছাড়বে না। আপনি হচ্ছে সমস্ত রকমের লোক কি প্রমাণ লোপাট করার নায়িকা। আমি বিরোধীদের কাছে জ্ঞান নেব না। হ্যাঁ, পাল্টা বলেছে আমি বিরোধীদের কাছ থেকে জ্ঞান নেব না। হ্যাঁ, যাই হোক, আর আমরা কি শিখে এসেছি ছোটবেলা থেকে? বাচ্চার কাছ থেকেও আমাদের কি করতে হয়? জ্ঞান নিতে হয়। যাই হোক, 77 সালের নির্বাচনে ধুয়ে মুছে সাফ করে দিল কে? কে? সিপিআইএম। কাকে? কংগ্রেস। বিপুল সংখ্যক সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো কে? সিপিআইএম। ক্ষমতায় আসার পর সিপিআইএম পার্টির নেতা ঠিক হলো কি? ভারতবর্ষের সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের পর যে দল বা মোর্চা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দল বা মোর্চা যাকে নেতা বা নেত্রী ঠিক করে দিবেন, সে হবে রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আর কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী। সিপিআইএম পার্টির নেতা ঠিক করলো কাকে? জ্যোতি বোসকে। কাকে? জ্যোতি বসু। তিনিও ছিলেন একদম প্রথম শ্রেণীর একজন ব্যারিস্টার, আইনজ্ঞ ব্যক্তি। জ্যোতি বসু খুব আইনজ্ঞ ব্যক্তি, পলিটিশিয়ান। সে ঘোষণা করলো তার দলের সঙ্গে আলোচনা করে যে ছোট ছোট যে সমস্ত বামপন্থী দলগুলো আছে, যেমন আরএসএস, ঠিক আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, আরএসএস না ভুল বলছি, আরএসপি, কি আরএসপি, ভুল বলছি, আরএসপি, সিপিআই, যেটা থেকে ভেঙে সিপিআইএম হলো, তারাও কিছু 2-4টে করে আসন পেয়েছিল ওই নির্বাচন। ফরওয়ার্ড ব্লক, নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে যে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল বামপন্থীদের ভাবনা চিন্তা দিয়ে, জ্যোতি বসু ঘোষণা করলেন যে আমি একাই সরকার পরিচালনা করতে পারি, সেই ক্ষমতা আমার আছে, বা সেই ক্ষমতা আমাদের পশ্চিমবঙ্গের জনগণ দিয়েছে। কিন্তু আমি চাইছি যারা বামপন্থী আছে তারা যদি আমার সঙ্গে যুক্ত হয়, আমি তাদেরকে নিয়ে একটা সরকার গঠন করতে পারি, আমি ঘোষণা করছি। এই ঘোষণার পরেই ছোট ছোট বামপন্থী দলগুলো জ্যোতি বসুকে সমর্থন করলো। সঙ্গে সঙ্গে জ্যোতি বসু সেই সরকারটার নাম দিল বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলো পশ্চিমবাংলায় কবে? 1977 সালে। বিধানসভা গঠন করলেন, বিধানসভায় ক্ষমতা প্রতিষ্ঠিত হলেন, এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরেই যেহেতু তার প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি তিনি কার্যকরী করলেন। আমরা দেখলাম তার পরের বছরই 78 সালে তিনি পঞ্চায়েত নির্বাচনের ডাক দিলেন। তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত আইনকে তিনি কি করলেন? প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকরী করলেন। আমরা দেখেছি, আমার তখন মোটামুটি জ্ঞান হয়ে গেছে। আমার যদি 71-72 জন্ম হয়ে থাকে, তাহলে 78 তো জ্ঞান হয়ে যাওয়ার কথা। 78 আশ্বিন মাসে ভয়াবহ বন্যা। প্রথমে একটা বন্যা এসেছিল, আমাদের কনকাবতীর মানুষ কখনো বন্যা দেখেনি, আমাদের পূর্বপুরুষরা দেখেনি। 78 বাংলার 85 দাদুরা গল্প বলে বলছি। প্রথমে একটা বন্যা এসেছিল, সেটা আমাদের একটা খাল আছে, সেই খালের কাছে রয়ে গেল। সবাই আমরা ঝাঁপাতে গেছি বন্যায়, স্নান করতে গেছি, কখনো বন্যা দেখেন। আর এক সপ্তাহ পরেই সেই বন্যা চলে এলো কোথায়? ভয়ঙ্কর বন্যা। ইতিহাস, সেই নর্থ সি গুলো যেমন হয়, ইতিহাস, অনেক মানুষ গাছের ডালে প্রাণ বাঁচিয়েছে। গাছের ডালে 2 দিন 3 দিন কোনো খেতে পায়নি, খাবার নেই। সেই ভয়ঙ্কর পরিস্থিতির আগে কোন নির্বাচন হয়ে গেছে? পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন কি মাসে হয়?
মে জুনেতে হয়। জুন, আর আশ্বিন মাসটা কোন মাস হয়? অক্টোবর। অক্টোবর। তার মানে পঞ্চায়েত গুলোতে 3টে স্তরে কারা ক্ষমতায় আছে? বামফ্রন্ট। বামফ্রন্ট। বুঝা গেল? জ্যোতি বসু সেখানে এই গরিব মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, যাও দলকে নির্দেশ দিল, আমি এখান থেকে সমস্ত কিছু তিরপল দিচ্ছি, খাবার দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি, ঠিক আছে, ত্রাণ তহবিল তৈরি করে বিলি করো। ব্যাস। ব্যাস, শিকড় গেড়ে ফেললো। তারপর দ্বিতীয় প্রতিশ্রুতি কি? ভূমি সংস্কার। হ্যাঁ, এমন ভাবে কার্যকরী করলো, ওই সিংহেরপুরের যারা মানে গোয়ালারা আছে, তারা আজও সিপিএম কে তারা সহ্য করতে পারেনি। কেন পারেনি? বিঘা বিঘা ওখানে জমি। সচিখা সিপিএম এর তার বংশধর সিপিএম কে সহ্য করতে পারবে। কেন পারবে? তার তো জমি কেড়ে নিয়েছে। জোর করে কেড়েছিল? আইন অনুযায়ী কেড়েছিল। কিছু কিছু হয়তো সেখানে জোর করেছিল, ভুল করেছিল। 100 বিঘা যার জমি, যার পঞ্চায়েত তার ওই জমিগুলো তো আরো সাধারণ মানুষকে দিতে হবে। দিয়ে দিয়েছে তো, সেটা তো ওই ঠিক আছে। এবারে মিলন বাবু কেন দেয়নি পূজা মানে? কার? মিলন বাবু। বিঘা বিঘা জমি, বিরাট বড় লোক সে। কোথায় মিলনবাবু? হাটালে একটা 15 কাঠা কত জায়গা আছে, এক কাঠার দাম 18, এক কাঠার দামই ক লাখ টাকা, 16 সে লাখ তো টাকা। তার আইন অনুযায়ী আছে, নাহলে সে রাখতে পারে নাকি? আইন মোতাবেকই আছে তার, তার তাও অনেক জমি। আইন মোতাবেকই আছে। দিয়ে দিবে তারটা। তোকে দিবে বলেছে। না না, আইন মোতাবেকই আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নয়তো রাখতে পারবে কি করে তখন? মানে আরো জমি। হ্যাঁ, আরো স্যারকে জিজ্ঞাসা করবি। বামফ্রন্টের পরে হরিদাস মন্ডল হ্যাঁ, সমস্ত জমিদারি জমির মালিক কে ছিল? হরিদাস মন্ডল। বলেছিল স্যার তো আমাকে। বর্তমানে সমস্ত কি হয়ে গেল? সবই তো হচ্ছে তার। সিলিং বহির্ভূত জমি আইন অনুযায়ী বামফ্রন্ট কি করলো? দাঁড়িয়ে থেকে। এবার সাধারণ গরিব মানুষ কে বলবে? কে জানে এইসব ইতিহাস? জানে সিপিএম আমাদেরকে জমি দিয়েছে, সেটা কার্যকরী করলো। এবং সিপিএম এর একটা ভয়ঙ্কর অবদান আছে, আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এখন দায়ে পড়ে অনেকে হয়তো করছে, গরিব মানুষের মন থেকে সিপিএম কে সরানো যায়নি। কারণ গরিব মানুষ যারা তপশিলি জাতি উপজাতি, তাদের পূর্বপুরুষদের যে অবস্থা ছিল একই আমাদের গ্রামে, আমি বলেছি যে আগের দিনে, আমাদের গ্রামে এখন একটা ছেঁড়া সামিয়ানা আছে, মানে কোনটা কি বড় একটা সেখানে বাবুদের সঙ্গে একই আসনে বসে খাওয়া যাবে না। আর একই বাসনেও খাওয়া যাবে না। আমি দেখেছি আমাদের বাড়িতে যারা কাজ করতে, তো সেই সাদা থালা, ওগুলোকে কিসের বলে? সেই টিনের থালা নাকি? না, অ্যালুমিনিয়ামের সাদা থালা, ঠিক আছে, ওই তুলা হতো, থাকতো একটা জায়গায়, যেদিন লেবার হতো সেদিন ধুয়ে সেটা তাকে দিতে হতো। লেবারদের আলাদা খাবার বাসন ছিল, তাদেরকে তাদেরকে বাসন ধুতে হতো, তারপরে সেই সাবান দিয়ে কি হতো, ওই বাবুরা কি করতো, সেই বাসনকে ধুয়ে তুলে রাখতো। একই আসনে বসার অধিকার থাকেনি, ভালো পোশাক পরার অধিকার থাকেনি। বাবুরা দেখতো বসে বসে, আমাদের হরিবাবু ছিল, কে যাচ্ছে রে, কেউ যদি বলে বাবু হচ্ছে উমুকের ছেলে, হ্যাঁ উমুকের ছেলে এরকম ভাবে পোশাক পরেছে, বুঝতে পেরেছিস? এই সমস্ত ক্ষমতা দিল কারা? মর্যাদা দিল, মাথা উঁচু করে বাঁচার অধিকার দিল। হ্যাঁ, শেষে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। শেষে অত্যাচার, এটাই তো নিয়ম, এটাই নিয়ম। আমার কথায় যদি শেষ কথা হয়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর, আমার একদিন মনে হবে জলসরার স্কুলের কোন এক ছাত্রীর হাতটা কেটে দিই। আমার কথা তো শেষ কথা। তাহলে আমি যত ভালো মানুষই হোক, একটা সময় কি হবে? আমি স্বৈরাচারী। এটাই এটা 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 মানুষের সহজাত প্রবৃত্তি। কি বলছি বুঝতে পেরেছিস? তাহলে এই গল্পতে আমরা কি দেখলাম? অনেক গল্প থেকে কোশ্চেন এসে গেল। কোনদিনে ভুল হবে? গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা যাত্রা কবে শুরু হয়? 1957।
গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রথম আইন কবে তৈরি হয়? 58 সাল। ঠিক আছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আইন কবে তৈরি হয়? পঞ্চায়েত আইন কবে কার্যকরী হয়? 78। মনে থাকবে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটাও আমার কথা নয়। সব বই তোরা ভাববি যে এই সিপিএম এর কথা বলে যাচ্ছে। 60-এর দশকে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা জড়িত জরুরি অবস্থা ঘোষণা প্রভৃতির সঙ্গে সঙ্গে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরিবর্তে ক্ষমতা কেন্দ্রীকরণের সরাসরি প্রয়াস পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্বাভাবিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করলো। বলেছি। তাছাড়া গ্রামীণ জনগণের সক্রিয় অংশগ্রহণের সুযোগ না থাকা এবং পঞ্চায়েত ব্যবস্থার উপর অত্যধিক পরিমাণে সরকারি নিয়ন্ত্রণের ফলে এখানে পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য ব্যাহত হতে থাকে। এমত অবস্থায় 1973 সালে তার আগে এখান থেকে আউট করে দিয়েছে। এই যে আমি ঘন্টে চলে গেছি না 1957 না হয়ে গেছে 1957 সালে প্রদত্ত বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ঠিক আছে 1958 সালে জাতীয় উন্নয়ন পরিষদ এবং গৃহীত হলে পশ্চিমবঙ্গে বিভিন্ন অর্থাৎ 57 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা যাত্রা শুরু হয় 1957 সাল থেকে। এই বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন ভিত্তিতে 1958 সালে দুটো স্তর, 1963 সালে দুটো স্তর, 1958 সালে দুটো স্তর অঞ্চল পঞ্চায়েত আর গ্রাম পঞ্চায়েত হলো। আর বলে গেছি 1963 সালে আঞ্চলিক পরিষদ আর জেলা পরিষদ বলে গেছি। তারপরে 60-এর দশকে অস্থিরতা শুরু হয়ে গেল, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত ভাবনা চিন্তা বন্ধ হয়ে গেল। 1973 সালের তদানীন্তন কংগ্রেস সরকার একটি পূর্ণাঙ্গ পঞ্চায়েত আইন প্রণয়ন করেন। এই আইন 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়। 1974 সালের জানুয়ারি মাসে নতুন পঞ্চায়েত আইন রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। ঠিক আছে, আচ্ছা অনুমোদন আইন হয়ে গেল। 1977 সালে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারে যে 38 দফা কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল তার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচিত পঞ্চায়েতের হাতে ক্ষমতা প্রদানের কথা উল্লেখ করা হয়। এই নির্বাচনে জয়লাভ করার পর প্রতিশ্রুতি অনুযায়ী বামফ্রন্ট সরকার 1978 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচন ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন পঞ্চায়েত আইনের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে 3টি স্তর হলো নিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 19 হলো। তাহলে এখন পর্যন্ত আমার হলো তো।